হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। ঘরে যখন মাছ মাংস কিছুই না থাকবে তখনই রান্না করবে এই রেসিপি। মাছ মাংসর স্বাদকেও হার মানাবে এই রেসিপি। আজকের রেসিপি সয়াবিন আলুর রেসিপি। তো দেখতে থাকো একটা লাইক দিয়ে আমার আজকের রেসিপিটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো আমি এখানে এক প্যাকেট সয়াবিন পুরোটা ভিজিয়ে রেখে তারপর গরম পানি দিয়ে ধুয়ে নিছি। এখানে দেখো আমি আলু কেটে রাখছি বন্ধুরা। প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। তো দেখো আমি চুলায় একটি কড়াই দিয়ে দিছি, আর কড়াইটা পর্যাপ্ত গরম হলে তেল দিয়ে দিলাম। এখন তেলটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। এরপর প্রথমেই আমি আলুগুলি এই কড়াইতে ভেজে নেব। আলুগুলি সুন্দর একটা কালার করে ভেজে নেব। আর আলু ভেজে রান্না করলে কিন্তু সেই আলুটা খেতে বেশি মজা লাগে। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ আমি আলুগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি বন্ধুরা। মাছ মাংস যেদিন না থাকে সেদিন কিন্তু এই পুষ্টিকর খাবারটা খাওয়া যেতে পারে। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এই দেখো আমি আর একটা কড়াই দিয়ে দিচ্ছি। এই কড়াইতে আমি সয়াবিনগুলো ভেজে নেব। ওই কড়াইটাতে আমার সয়াবিন ভাজতে গেলে লেগে যায় বন্ধুরা। এখন তেলটা পর্যাপ্ত গরম হয়ে গেলে তারপরেই এখানে আমি সয়াবিনগুলো ভেজে নেব বন্ধুরা। তেল গরম হয়ে গেলে সয়াবিনগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম। এখন সয়াবিনগুলো সুন্দর একটা কালার করে ভেজে নেব। তো সয়াবিনে আমি হলুদ আর লবণ মেখে রাখছিলাম, তো এখন ভেজে নিচ্ছি। সঙ্গে থাকো আর আজকের এই রেসিপিটা দেখতে থাকো। মাছ মাংস না থাকলে এই সয়াবিন দিয়েই কিন্তু একটা দিন সুন্দরভাবে চলে যায়। আর এটা খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয়, অনেক মজার হয় এটা। তো দেখো আমি উল্টে পাল্টে সয়াবিনগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর সয়াবিনটা রান্না করতে কিন্তু একটু মশলা বেশি দিতে হয়, তাহলেই কিন্তু স্বাদ বেশি ভালো হয়। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দিলে সয়াবিনটা খেতে বেশি ভালো লাগে। আর বন্ধুরা দেখো আমার কিন্তু এখানে আলুগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলি ওই সাইডে চুলার অফ করে দিয়ে আমি দুই দিকে চুলায় দুইটা কড়াই দিয়ে দুই আলু সয়াবিন ভেজে নিচ্ছি। এখন আমার সয়াবিনগুলো ভাজা কিন্তু হয়ে গেল। সয়াবিনগুলো এখন এক সাইডে রেখে দেব। এই যে আমি সয়াবিনের ভিতরেই আলু তুলে নিচ্ছি। আর অন্য কড়াইতে আমি সয়াবিন মশলা কষিয়ে সয়াবিনটা রান্না করার জন্য মশলা রেডি করব। তো দেখো কড়াইতে কিন্তু বেশ তেল আছে। এই তেলের ভিতরে আরও কিছুটা তেল আমি দিয়ে দিলাম বন্ধুরা। যেহেতু সয়াবিন ভাজাতে তেল, আলু ভাজাতে তেল, তাই এখানে দেখো আমি তেলটা খুব বেশি দেইনি। আর এখানে আমি শুকনা উপকরণগুলো তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি কড়াইতে দিয়ে দিলাম। আর এটাকে সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত, সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নেব। তারপর দেখো আমি এখানে দিয়ে দিলাম বেশ পরিমাণে একটু বেশি করে পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচি সুন্দর করে ভেজে নেব। সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু রান্নাটা খেতে বেশি মজা লাগবে বন্ধুরা। দেখো আমি এখন সুন্দর করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি যে মশলা দেব সেই মশলাগুলি এখানে একে একে দিয়ে দেব। তো পেঁয়াজটা ভাজতে কিন্তু বেশ সময় লাগে। তো দেখো সুন্দর একটা কালার চলে আসছে, আর পেঁয়াজটা কিন্তু বেশ সফটও হয়ে গেছে। এখন এখানে আমি একে একে মশলা যোগ করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার আজকের সয়াবিন রেসিপি বন্ধুরা। দিয়ে দিলাম পরিমাণ রসুন বাটা 2 চামচ, টেবিল চামচের 2 চামচ হবে রসুন বাটা। তারপরে দিয়ে দিচ্ছি জিরা বাটা,
তো প্রয়োজন মতো জিরা বাটা আমি এখানে দিয়ে দিলাম। টেবিল চামচ মাপলে কিন্তু 1 টেবিল চামচই হবে। আর এরপরে দিয়ে দিচ্ছি মরিচ। তো মরিচের পরিমাণটা আমরা কিন্তু একটু বেশিই দেই। বেশি ঝাল ঝাল তরকারি না হলে আমাদের কিন্তু ভালো লাগে না, তাই আমরা ঝালের পরিমাণটা একটু বেশি দেই। তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা ঝাল দিয়ে খাবে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। তো আদা বাটা টোটাল হিসাব করলে দেখা যাবে 1 টেবিল চামচই হবে। আর এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে দিচ্ছি, তারপরে হলুদও আমি দিয়ে দেব। একসঙ্গে সম্পূর্ণ মশলাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে মশলাটা কষাতে হবে। মশলা কষানো ভালো না হলে কিন্তু তরকারির স্বাদও কিন্তু ভালো লাগে না। তো এখানে আমি আরও একটা জিনিস কিন্তু এই সয়াবিন রান্নাতে ব্যবহার করব, যার কারণে হবে সয়াবিনের স্বাদ আরও বেশি ভালো। তো তোমরা দেখতে পাবে আমি এখানে কি ব্যবহার করব, আর তার জন্য এই সয়াবিনের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। মশলা কষানো কিন্তু হয়ে গেল। আমি অফ ক্যামেরাতে কিন্তু মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। আর এখন আমি সয়াবিন আলু এই কষানো মশলার ভিতরে দিয়ে দিলাম। এখন সয়াবিন আলু একসঙ্গে আবারও সুন্দর করে কষিয়ে নেব। তো এখানে সয়াবিনটা আর আলু কষানোর সময় আমি কিন্তু সামান্য একটু পানি যোগ করছিলাম, সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে। বন্ধুরা, এখন কিন্তু এই সয়াবিন আলুটাকে অনবরত নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে সুন্দর করে। বন্ধুরা, এভাবে সুন্দর করে কষানো হয়ে গেলে এখানে আমি যে জিনিসটা দেওয়ার কথা বলছিলাম সেটা এখানে দিয়ে দেব। তো ওটা বাইরের কিছু না, ঘরে থাকাই। দিয়ে দেব গুঁড়ো দুধ, সামান্য পানি দিয়ে গুলে একটু দিয়ে এখানে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এটা ছিল গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য এর স্বাদটা হবে দ্বিগুণ। তোমরা একবার হলেও এভাবে সয়াবিনের ভিতরে গুঁড়া দুধ দিয়ে খেয়ে দেখো, অসম্ভব মজা হয়। এটা অন্যরকম একটা টেস্ট হবে। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। তো দেখো বন্ধুরা, আমি এখন ঝাল লবণ সব কিছু ঠিক হলো কিনা সেটা একটু দেখে নিলাম। আর দেখতে পাচ্ছ সয়াবিন কিন্তু আমার একেবারে পারফেক্টভাবে কষানো হয়ে গেছে, আর সয়াবিন থেকে তেল বেরিয়ে আসছে। তো কষানো কিন্তু আমার হয়ে গেল। এখন এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। আর পানিটা অবশ্যই গরম করে দিতে হবে। প্রতিটা তরকারির ক্ষেত্রে, মাংসর ক্ষেত্রে যদি গরম পানি দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু এর স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এই পানিতেই সয়াবিন আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। পানিটা দিয়ে তারপর কিন্তু আবারও আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে রান্না করব। আর এরকম ঝোল কিন্তু রাখবো না, একেবারে গা মাখা ঝোল রেখে তারপরে নামিয়ে নেব। সয়াবিনে কিন্তু একটু ঝোল রেখে নামাতে হয়, তা না হলে কিন্তু এতে একেবারে টেনে যায়, একেবারে শুকনা হয়ে যায়। তোমরা যারা জানো না, একটু ঝোল রেখে নামাবে, তাহলে কিন্তু দেখবে যে ঠিকঠাক মতো আছে, ভিজা ভিজা আছে। তো ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ পরে সে ঢাকনাটা তুলে নিলাম। এখনও কিন্তু অনেকটা পরিমাণে ঝোল আছে। আর এই যে সাদা সাদা একটা ভাব দেখা যাচ্ছে, এটা কিন্তু আমি দুধ ব্যবহার করছি, তার জন্য খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। প্রত্যেকেই প্রশংসা করছে এই রান্নাটার বন্ধুরা। তো এরপর আমি চুলাটা বন্ধ করে দিলাম। তো ওটা স্কিপ হয়ে গেছে, চুলা বন্ধ করে ফাইনাল লুক তোমাদেরকে দেখালাম, ঢাকনা দিয়ে গেছিলাম। আর এখন এই যে সয়াবিনটা পরিবেশন করে নিলাম। বন্ধুরা, আজকের আমার এই সয়াবিন রেসিপি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।